আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শুক্রবার মার্কেট বন্ধ। আমি একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি এখন। ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা স্টক, জুন ক্লোজিং স্টক, এই কারণে মূলত আলোচনা করা। যারা ভালো স্টকের খোঁজে আছেন তাদের জন্য এই স্টকটা মোটামুটি একটা ধারণা নিতে পারেন এই স্টকটা থেকে কি করা উচিত। তো আসুন একটু তার ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখে আসি। প্রথমে সতর্কীকরণ, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না, নিজেইতে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। এই ক্যাটাগরির স্টক তো অবশ্যই। পেইড আপটা খুবই কম, মাত্র 31 কোটির। লং টার্ম লোন 53 লাখ, শর্ট টার্ম লোন 124 কোটি, আর রিজার্ভ আছে তার 317 কোটি। 1989 সালে এসে পুঁজিবাজারে লিস্টেড। এর বাইরে তার আরও কিছু ব্যাকগ্রাউন্ড যদি আমি বলি, 52 উইকে শেয়ারটা 241 থেকে 314 টাকায় গেছে 52 উইকে। আর এই মুহূর্তে শেয়ারটার প্রাইস 311 টাকা। 241 থেকে 384 টাকা। এখন চলতেছে 311। তাহলে 384 মাইনাস 311 সমান সমান কত? আমি যদি এটা 10 ধরি, 20, 30, 40, 50, 60, 70, 80, 70 টাকা। এই 70 টাকা আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। কেন করতে পারেন এটার একটা ব্যাখ্যা দিচ্ছি। মানে এতটুকুই আমি কেন বলতেছি যে গত বছর 384 টাকা পর্যন্ত গিয়েছে, এখন 311 টাকা, বাকি আরও যে 70 টাকা থাকে, এটাকে আমি পজিটিভভাবে দেখতেছি। কেন দেখতেছি সেটা একটু বলি। গত বছর তার ইপিএস ছিল 21 টাকা 46 পয়সা, আর তার নেট অপারেটিং ছিল 12 টাকা 48 পয়সা। আর এবছর তার ইপিএস হচ্ছে 2 টাকা 72, 6 টাকা 6 আর 2 8 টাকা, 8 আর 75 যদি এখানে আমি এক ধরি, 8, 9, 9 আর 5 কত, 14। আমি ধরে নিলাম যে তার কোয়ার্টার 3 পর্যন্ত, এখন পর্যন্ত তার ইপিএস আসছে 15 টাকা। আর নেট অপারেটিং গত বছর ছিল 12 টাকা, আর এবার কত আছে? 26 টাকা, 17 টাকা, 9 টাকা। হিসেব করে নেন কত টাকা, এর আশেপাশে দিও নাই। এবং এখনও তার ফাইনাল ইপিএস প্লাস ডিভিডেন্ড ঘোষণা তো বাকি আছে। গত বছর সে 63% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তার ডিভিডেন্ড ইল্ড যদিও কম, যেহেতু শেয়ার প্রাইসটা একটু বেশি, পিটা 15 আছে। এটার কারণও আছে, তার শেয়ার সংখ্যা খুবই কম, মাত্র 3 কোটি 12 লাখ। এর মধ্যে পাবলিকের কাছে শেয়ার আছে 1 কোটি 5 লাখ, ইনস্টিটিউটগুলোর কাছে আছে 68 লাখ, আর ডিরেক্টরদের কাছে আছে 1 কোটি 40 লাখ। এইখানে আমি এই 384 টাকাকে খুব বেশি গুরুত্ব দেব, কারণ গত বছরের তুলনায় মোটামুটি তার সব কিছুই ভালো আছে। সেদিক বিবেচনা করে এই স্টকটা আগে 52 উইকের মধ্যে সর্বোচ্চ আগে যে জায়গায় গিয়েছে, এখানে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। এটা কিন্তু একেবারেই, মানে আমি যদি বলি ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডে যেটা বলে সেই রকম না। এখন অনেকে তো আমরা তো বলি ইবনে সিনা আবার ফান্ডামেন্টাল না, এটা কথা হইতে পারে নাকি? তাদের এত হাসপাতাল এত কিছু আছে, যে কেউ চিকিৎসার জন্য ওখানে চলে যায় এবং খুব ভালো, সব ঠিক আছে। আমাকে দেখতে হবে তার ডিভিডেন্ড কী আছে, ডিভিডেন্ড ইল্ডটা কী। এই যে ইল্ড, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। একটা ফান্ডামেন্টাল স্টকের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে এই জায়গাটা, আর হচ্ছে তার পিইটা, এই জায়গা। একটা ফান্ডামেন্টাল স্টকের জন্য সবসময় গুরুত্বপূর্ণ হচ্ছে এই জায়গা এবং এই জায়গা। এটা যত বেশি হবে, এখানে যদি 2 এর জায়গায় 7 হতো, 7, 8, আপনারা দেখেন যমুনা অয়েল বা অন্যান্য স্টকগুলো কত আছে। আর যদি এখানে 5, 6, 7, 7, 8, 7, 8 হলেও এনাফ, কারণ যেহেতু তার শেয়ার সংখ্যা কম ছিল। তো সেদিক বিবেচনা করে প্রাইসটা অনেক বেশি, কিন্তু আমি 384 টাকায় বিশ্বাস করি। এই জায়গাটায় আমি বিশ্বাস করি। গতবার তার নেট অপারেটিংটা কম ছিল, এবার তার ইনকাম ভালো হয়েছে। শোনেন, ডিভিডেন্ড এবার একটু পজিটিভ আসার সম্ভাবনা আছে মেশিনের।
ডিভিডেন্ড কেন পজিটিভ দেয় এটার একটা ব্যাখ্যা হচ্ছে কি ডিভিডেন্ডগুলো কিন্তু মালিকপক্ষ পায়, যারা এই যে মালিকপক্ষ এরাও কিন্তু পাবে এই ডিভিডেন্ড। আর আরও একটা পজিটিভ দিক হচ্ছে ইবনে সিনার, সেটা হচ্ছে পাবলিকের থেকে ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার সংখ্যা পার্সেন্টেজ হিসেবে অনেক বেশি, প্রায় 16%, 15% ইনস্টিটিউটগুলোর কাছে। এটা একটা খুবই পজিটিভ দিক। তো এই মাঝারি মানের স্টক হিসেবে আপনারা এটাকে ধরতে পারেন, কিন্তু এখানে মানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন ব্যাপারটা এমন না, একেবারে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই। যেহেতু অলরেডি আমি আপনাদেরকে যমুনা, পদ্মা, মেঘনা পেট্রোলিয়াম, হ্যাঁ এই স্টকগুলো নিয়ে বলা শেষ, স্কয়ার ফার্মা, সেগুলো কিন্তু একটা জায়গায় চলে গেছে। এখন আমি ওই স্টকগুলো নিয়ে কথা বলাটা খুব বেশি যুক্তিসঙ্গত হবে না। হ্যাঁ ওই স্টকগুলো আরও একটু, যেহেতু তাদের রেকর্ড ডেটেটা অনেক ইয়েতে, কিন্তু তারা একটা জায়গায় পৌঁছে গেছে। তো এখন আমি মানে মাঝারি সারি যেগুলোতেও এন্ট্রি নিলে আপনারা ভালো কিছু করতে পারেন ওই স্টকগুলো নিয়েই কথা বলবো। তো এর মধ্যে ইবনে সিনা অন্যতম। এখন তার গ্রাফসে যদি আমি আসি, সমস্যা হচ্ছে ট্রেড। এই ট্রেডটাই হচ্ছে সবচেয়ে ক্ষতিকর দিক। কেন ক্ষতিকর দিক? ইবনে সিনাতে ট্রেডাররা কী করছে আমি আপনাদেরকে একটা ব্যাখ্যা দিই। তারা এখান থেকে এখানে বাড়ছে, এখানে সেল দিছে, দিয়ে তারা অন্য স্টকে গেছে, যেটা আমরা সাধারণত করি। অন্য স্টকে গিয়ে সেখানে লস করছে। লস করে যদি আবার আপনি বেশি লাগে না তো ভাই, আপনি সারা জীবন 3-4টা স্টকে থাকলে যদি তার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড যদি ঠিক থাকে, সবসময় যদি তার ইপিএস ডিভিডেন্ড পলিসিটা সবসময় অ্যাকুরেট একই রকম থাকে, তার ইপিএস নেট অপারেটিংটা সবসময় পজিটিভ থাকে, এরকম কিছু কোম্পানি আছে মার্কেটে। আপনি এরকম কোম্পানি 2-3টাকে বেছে নিয়ে সারা জীবন আপনার এক জীবন আপনি এই 3-4টা স্টকে থাকলে হয়, আপনার ছেলে মেয়েকেও এই স্টকগুলোতে রাখলে হয়। এত স্টকের পিছনে দৌড়ানোর দরকার নাই। যত বেশি মার্কেট দেখবেন তত বেশি মানে নিজে অস্থিরতায় ভুগবেন, এছাড়া কিছু না। এখানে ইবনে সিনাতে কী হয়েছে, ইবনে সিনাতে যে কাজটা হয়েছে, এখানে এন্ট্রি নিয়েছে, এখানে সেল করছে, আবার এখানে এন্ট্রি নিয়েছে, এখানে সেল করছে, কিন্তু দেখা গেছে এখানে এন্ট্রি নেয় নাই, সরি এখানে এন্ট্রি নেয়, এন্ট্রি কিন্তু নিয়েছে এখানে। এন্ট্রি নেওয়ার পরে এরপর কী হয়েছে, পড়ছে, পড়ার পর সে এখানে যদি আবার অনেকে আছে এই জায়গায় এন্ট্রি নিচ্ছে। ইবনে সিনাতে বেশিরভাগ ট্রেডাররা, বিনিয়োগকারীরা এখানে এন্ট্রি নিচ্ছে এই পোর্শনের মধ্যে। কেন এন্ট্রি নিচ্ছে? তার ধারণা ছিল এখান থেকে বাড়বে। কেন বাড়বে, কী জন্য বাড়বে, কোনো ব্যাখ্যা নেই। দাম বাড়ছে, যেমন এই যে দিন গত 2-3 দিন আগে যখন ব্যাংকের দামটা খুব বেশি বাড়তেছিল, তখন আপনারা সবাই যাদের সাথে এঙ্গেজ আছে আমার, প্রত্যেকে আপনারা ব্যাংকের শেয়ার কিনা যায় কিনা। আরে ভাই ব্যাংকের শেয়ার আগে কিনেন না কেন? আর ব্যাংকের শেয়ার কোথায় এমন বাড়ছে? আমি তো দেখলাম না এত বাড়তে। ব্যাংকে শুধু ভলিউম হয়েছে, শেয়ারের প্রাইস বাড়ে নাই। 2-1টা ব্যাংক হল্টেড করছে, এটুকুই। বাকিগুলো শুধু 2%, 3% বেড়ে বিশাল বিগ ভলিউম করছে, জাস্ট ইন্ডেক্সের ভলিউম বাড়ানোর জন্য। এটা ওগুলা শয়তানি, ওগুলা ভিন্ন বিষয়। হ্যাঁ ব্যাংক ভালো করবে, এটা যদি করে আগামী দিনগুলোতে অবশ্যই এটা পজিটিভ দিক, কিন্তু ব্যাংক ওইভাবে বাড়ে না। এখন আপনারা যদি ওগুলো ভলিউম করতেছে, আপনি এন্ট্রি নিলেন, হ্যাঁ নিতে পারেন। কিছু ব্যাংক আছে আপনি যদি কিনে রাখেন আপনি লস করবেন না, কিন্তু একটা স্টক দাম বেড়ে গেলে তার পিছনে ছুটতে হবে এমন তো কোনো কথা নেই। যে স্টকটা বসে আছে ভালো, চুপচাপ বসে আছে, এটা বাড়বে, আপনি ওই স্টকটাতে এন্ট্রি নিয়ে বসে থাকেন, সময় দেন। একটা স্টকে কমপক্ষে আপনাকে 6 মাসের একটা গ্যাপ দিতে হবেই। এই চিন্তা 6 মাস বলতে যে 6 মাসে লাগবে এমন না, হয়তো 15 দিনে আপনি প্রফিট পেয়ে যেতে পারেন, হয়তো 1 মাসে আপনি প্রফিট পেয়ে যেতে পারেন, কিন্তু আপনার মাথায় রাখতে হবে 6 মাস। তো যাই হোক, এইখানে পড়ছে, এখন উঠতেছে 311 টাকা পর্যন্ত চলে গেছে, এখন চলতেছে 317 টাকা, এখন 311 টাকা, 317 উঠে পড়ে গেছে। এই স্টকটা অনেকে বলবে যে ওই যে আমি কালকে বললাম যে ভাই ইন্ডেক্স বাড়ছে এই কারণে স্টকটা বাড়ছে। এখানে তো ইন্ডেক্স বাড়ে নাই, তখন কেন 311 টাকা আসছিল? এই জায়গায় কিন্তু তখন ইন্ডেক্স পড়তেছিল। আপনার ডেট যদি হিসাব করে ক্যালকুলেশন করে দেখেন, এইখানে কিন্তু ইন্ডেক্স তখন মানে খুব দ্রুত পড়তেছিল, কিন্তু শেয়ারটা প্রাইস বাড়ছে। এই ধরনের স্টকগুলা ইন্ডেক্সকে বা ভলিউমকে ফলো করে না, এদের নিজস্ব একটা শক্তি আছে, ওই শক্তি দিয়েই বাড়ে। যেমন স্কয়ার ফার্মা, পদ্মা, মেঘনা, যমুনা, এরা যদি ইন্ডেক্স যদি নাও বাড়তো, ইন্ডেক্স
আগে যেখানে 800-900 পয়েন্ট বাড়ছে ওটা যদি নাও বাড়তো, একই জায়গায় থাকতো, তাও ওই স্টকগুলোর প্রাইস বাড়তো। এবং তারা তাদের আগের যে প্রিভিয়াস যে হাই ছিল 52 উইকের মধ্যে, তারা সেখানে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ তাদের ইপিএস নেট অপারেটিং যাদের ভালো আছে ওই কোম্পানিগুলোর যা ভালো আছে, যাদের ভালো আছে গত বছরের তুলনায়, তারা ওখানে ওটাকে টাচ করবেই। পুঁজিবাজারে হচ্ছে কি, আপনি যখন নিশ্চিত হয়ে যাবেন যে আমি এখানে এন্ট্রি নিলে 6 মাস 5 মাস পরে আপনি কোম্পানিকে দেখে এন্ট্রি নিলে 5-6 মাস যদি আপনি সময় দেন যে না এটা এখানে সব কিছু ঠিক আছে, আজ হোক কাল হোক এটা এখানে যাবে, ওটা এখানে যায়, আসলে কোনো না কোনোভাবে যায়। ইন্ডেক্স যেদিকে যাক আর ভলিউম যেদিকে যাক, তারা তাদের জায়গায় ঠিকই যায়, কারণ ডিভিডেন্ডগুলো তাদেরকে দিতে হয়। সুতরাং ডিভিডেন্ডগুলো যখন দিতে হয় তখন ইনস্টিটিউটগুলো এখানে এসে হিট করে। ওই স্টকগুলো বাড়ার অন্যতম কারণ হচ্ছে বড় মার্কেট মেকাররা ডিভিডেন্ড সবসময় যে ক্যাপিটাল গেইন হয় ব্যাপারটা না। যেমন এই কয়েক মাসে কয়েক বছরে মার্কেট মেকাররাও ক্যাপিটাল গেইন খুব বেশি করতে পারে নাই। তারা হয়তো শেয়ার পালাইছে, আপনারা যদি সেল দিয়ে দেন তারা এখানে প্রফিট করছে, ওই জায়গায় হয়তো প্রফিট করছে, কিন্তু তারাও ডিভিডেন্ডের জন্য কিন্তু শেয়ার কিনে, আর কিনে বলেই শেয়ারটা একসময় তার আগের গন্তব্য মানে টপে যায় ভালো স্টকগুলো। তো যাই হোক, আমি ইবনে সিনার বিষয়ে বলবো, এই স্টকটা যেহেতু এখন 311 টাকায় আছে, এক নিচের দিকে আসতেছে, ভলিউমটাও একটু বেশি করছে, রেড ভলিউম। সর্বশেষ ওয়ার্কিং ডেজে স্টকটা একটু নেগেটিভ ট্রেন্ডে ছিল। আপনারা ইবনে সিনাকে আমি বলবো যে যেহেতু তার এখানে 384 টাকার হাই করছে গতবার, সে এখানে গিয়েছিল, এবং গত বছরের তার ইপিএস নেট অপারেটিংয়ের থেকে এইগুলো আপনারা একটু ক্যালকুলেশন করে দেখেন, ইনস্টিটিউটটা দেখেন, ডিভিডেন্ড দেখেন, সব কিছু মিলিয়ে সে যেহেতু এখন 311 টাকা, আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, আমি আপনাকে বলতে পারি। তো সুতরাং আপনারা এইখানে এটা অনেকটা ট্রেডিং পারপাসেও দেখতে পারেন স্টকটাকে, তবে খুব বেশি বাই সেল প্রফিট 1 টাকা 2 টাকা 5 টাকা প্রফিট হলেই সেল করার দরকার নাই। এই ধরনের স্টকে আপনাকে অবশ্যই রেকর্ড ডেটের আগে আপনাকে ধরে রাখার চিন্তা ভাবনা করতে হবে, রেকর্ড ডেট পর্যন্ত আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। এক ভাইকে আমি পার্সোনালি পদ্ম অয়েল কিনেছিলাম, ওনার প্রফিট হয়েছে, উনি সেল করে দিয়ে বসে কালকে রাতের 11:30টার দিকে উনি ফোন দিয়েছে, ভাই পদ্ম অয়েল সেল করার পরে দাম বেড়ে গেছে, এখন বলছে ভাই আমি তো ভুল করছি। তা আমার কথা হচ্ছে না, এই স্টকগুলোকে ধরে রাখতে হবে রেকর্ড ডেটের আগ পর্যন্তই। রেকর্ড ডেটটা তখন আপনি গিয়ে এই স্টকটার মূল যে প্রাইস আপনি যেটা প্রত্যাশা করেন, যেটা আপনার মনে ছিল, ওটা আপনি পাবেন। হ্যাঁ, এখন এটা কীভাবে কখন কোন পর্যায়ে আপনি এন্ট্রি নেবেন, কখন এখান থেকে বের হবেন, এটা আপনাকে অ্যানালাইসিস করে বের করতে হবে। এটা যেমন ওই যে উনি এক ভাই পদ্ম অয়েল সেল করে, তার কাছে মনে হয়েছে 5 টাকা, আবার যদি পড়ে যায়, ওই যে ট্রেড করতে করতে চিন্তা ভাবনা তো এক জায়গায় আছে, দেখেছে যে একটু পড়ে গেছে, সুতরাং যদি পড়ে যায় তাহলে সেল করে দিই, কিন্তু সে যে পড়ার সম্ভাবনা কম, কারণ তার যে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু আছে, এগুলো বুঝতে হবে। আশা করি ইবনে সিনাতে যারা আছেন বা যারা ভালো স্টক খুঁজতেছেন মাঝারি মানের, অন্তত ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম, তাদের জন্য ইবনে সিনা একটা ভালো স্টক হতে পারে। এবং জুন ক্লোজিং যেহেতু Q3 দিয়ে দিয়েছে, সামনে তার ডিভিডেন্ড ঘোষণা আসবে, সুতরাং আপনারা পজিটিভভাবে চিন্তাভাবনা করে দেখতে পারেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আর হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে 1 মাসের জন্য এন্ট্রি ফি দিয়ে আপনারা ওইখানে জয়েন করতে পারেন। ওখানে ভালো স্টক, ফান্ডামেন্টাল স্টক এবং ট্রেডিং স্টক, যে কথাগুলো আসলে ইউটিউবে বলা যায় না, কারণ কিছু নিয়মকানুন আছে ইউটিউবে, সুতরাং আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে সেই কথাগুলো বা সেই তথ্যগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন। অবশ্যই এই জন্য আপনাদেরকে একটা ফিড দিতে হবে। আর আবারও সতর্কীকরণ, এটি একটি শিক্ষণীয় আলোচনা মাত্র, স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না, নিজে একটি বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। আসসালামু আলাইকুম।